আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 মার্চ 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস চ্যাম্পিয়ন নিয়ে আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান জুড়ে ঈদ উৎসবের প্রস্তুতি, কাল থেকে টানা 5 দিনে ছুটি শুরু। ওমান সফরে মাস না যেতেই লারিজানিকে হত্যা, প্রতিশোধের হুঁশিয়ারি। যুদ্ধের কারণে ঐতিহ্য ভাঙল আমিরাত, খোলা মাঠে জামাত আয়োজনে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক বাজারে ইরান যুদ্ধের প্রভাব, ওমানের তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ। ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের, ঈদের আগে আসছেন 200 জন। প্রবাসী সিটির কাজে আরও এক ধাপ অগ্রগতি, জমিতে বসানো হলো সাইনবোর্ড। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখবে ওমান, এরপরই আসবে তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা। ধারণা করা হচ্ছে দেশটিতে ঈদ হবে শুক্রবার। এছাড়া কাল থেকেই টানা 5 দিনের ছুটিতে যাচ্ছে মধ্যপ্রাচ্য দেশটি। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের কর্মীরাও এই দীর্ঘ ছুটির আওতাভুক্ত থাকবেন। ওমান সরকারের ঘোষণা অনুযায়ী কাল থেকে শুরু হওয়া এই উৎসবের ছুটি চলবে আগামী 23 মার্চ সোমবার পর্যন্ত। ছুটি শেষে আগামী 24 মার্চ মঙ্গলবার থেকে দেশটিতে পুনরায় অফিস, আদালত ও সব ধরনের প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাল বৃহস্পতিবার থেকে টানা 5 দিনের ছুটিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের কর্মীরাও এই ছুটির আওতাভুক্ত থাকবেন। ওমান সরকারের ঘোষণা অনুযায়ী 29 রমজান অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী 23 মার্চ সোমবার পর্যন্ত। উৎসব শেষে আগামী 24 মার্চ মঙ্গলবার থেকে দেশটিতে পুনরায় অফিস, আদালত ও সব ধরনের প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে জরুরি পরিস্থিতি বা বিশেষ প্রয়োজনে নিয়োগকর্তারা চাইলে ছুটির দিনগুলোতেও তাদের কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে ওমানের প্রচলিত শ্রম আইন ও বিধিমালা মেনে কর্মীদের এই দিনগুলোর জন্য যথাযথ আর্থিক ক্ষতিপূরণ বা অতিরিক্ত ভাতা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মাত্র কয়েক সপ্তাহ আগেই ওমান সুলতানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। কিন্তু মঙ্গলবার রাতে তেহরানে চালানো ইসরায়েলের আতঙ্কিত বিমান হামলায় 67 বছর বয়সী এই বর্ষিয়ান রাজনীতিক নিহত হয়েছেন। হামলায় তার ছেলে ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও প্রাণ হারিয়েছেন। গত 10 ফেব্রুয়ারি মাঝঘাটে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি, যার মূল লক্ষ্য ছিল ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানো। লারিজানি সে সময় শান্তি আলোচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্ভাব্য নেতিবাচক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন। তার সেই আশঙ্কায় শেষ পর্যন্ত মর্মান্তিকভাবে সত্যি হল। মাত্র কয়েক সপ্তাহ আগেই ওমানের সুলতানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। কথা ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর, কিন্তু শেষমেশ খামেনির মতোই তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার রাতে তেহরানে চালানো ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় 67 বছর বয়সী এই বর্ষিয়ান রাজনীতিক নিহত হন। হামলায় তার ছেলে ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও প্রাণ হারিয়েছেন বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর পর লারিজানিকেই দেশটির অন্যতম প্রধান নীতি নির্ধারক ও অঘোষিত কাণ্ডারি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। যুদ্ধের চরম উত্তেজনার মাঝে তার এই মৃত্যু ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর জন্য এক বিশাল ধাক্কা। মানুষের কাছে লারিজানির সাম্প্রতিক মাস্কাট সফরটি ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ফেরার এক বড় আশার জায়গা। গত 10 ফেব্রুয়ারি তিনি মাস্কাটে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।
এছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদির সঙ্গেও তার আলোচনা হয়েছিল। ওই সফরগুলোর মূল লক্ষ্য ছিল ওমানের ঐকান্তিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য চুক্তিতে পৌঁছানো। লারিজানি সে সময় কূটনীতিক টেবিলে ফেরার ওপর জোর দিয়েছিলেন। তিনি শান্তি আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য নেতিবাচক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন। তার সেই আশঙ্কায় শেষ পর্যন্ত মর্মান্তিকভাবে সত্যি হল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আসন্ন ঈদের সতর্ক অবস্থানে থাকতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এবার খোলা মাঠে ঈদের জামায়াত আয়োজনে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন নির্দেশনা অনুযায়ী এবার খোলা মাঠ বা ঈদগাহে কোনো নামাজ অনুষ্ঠিত হবে না। শুধু মসজিদের ভেতরেই ঈদের জামায়াত আয়োজিত হবে। নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মুসল্লিদের সর্বোচ্চ জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আসন্ন ঈদে সতর্ক অবস্থানে থাকতে চায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স ঐতিহ্য ভেঙে খোলা মাঠে ঈদের জামায়াতের নিষেধাজ্ঞা দিয়েছে। জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের বরাতে গালফ নিউজ জানিয়েছে, খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আয়োজন করা হবে না এবার। শুধু মসজিদের ভেতর হবে ঈদের জামাত। এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে। ঐতিহ্যগতভাবে খোলা স্থানে ঈদের জামাত আয়োজন করে আমিরাত। অনেক ক্ষেত্রে খোলা মাঠ বা ঈদগাহে অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এবার সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের সব মসজিদ ঈদের জামাত আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সরকারি নির্দেশনা মেনে চলেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরান যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে আন্তর্জাতিক বাজারে ওমানি অপরিশোধিত তেলের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী মে মাসের সরবরাহের জন্য নির্ধারিত প্রতি ব্যারেল তেলের সরকারি দর এক লাফে $4.79 বৃদ্ধি পেয়ে $152.58 দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং কৌশলগত হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের কারণেই বিশ্বব্যাপী জ্বালানির সরবরাহে এই চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তেলের এই রেকর্ড মূল্য বৃদ্ধি ওমানের জাতীয় রাজস্ব বাড়ালেও দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে পরিবহন ব্যয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়ে স্বল্প আয়ের প্রবাসীদের জীবনযাপন কঠিন করে তুলতে পারে। আন্তর্জাতিক বাজারে ওমানি অপরিশোধিত তেলের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী মে মাসে সরবরাহের জন্য নির্ধারিত প্রতি ব্যারেল তেলের সরকারি দর এক লাফে $4.79 বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে $152.58, যা ওমানের তেল খাতের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য। বিশ্লেষকদের মতে তেলের দামের এই অস্বাভাবিক উলম্ফনের নেপথ্যে কাজ করছে চলমান ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং কৌশলগত হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধের সরাসরি প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাবে দেশের এই রেকর্ড মূল্যবৃদ্ধি ওমানের জাতীয় রাজস্ব বাড়ালেও দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাবে স্থানীয় বাজারে পরিবহন ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে খাদ্যদ্রব্য ও দৈনন্দিন সেবা মূল্য বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের প্রবাসীদের জন্য জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধের কারণে উদ্ভূত এই বিশ্ব অর্থনীতির সংকট দীর্ঘস্থায়ী হলে প্রবাসীদের কর্মসংস্থান ও বেতন কাঠামোর ওপরও এর বিরূপ প্রভাব পড়ার ঝুঁকি থেকে যাচ্ছে। সব মিলিয়ে তেলের এই উচ্চ মূল্য ওমানি অর্থনীতির জন্য আশীর্বাদ হলেও সাধারণ প্রবাসী ও শ্রমবাজারের জন্য তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইরানে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামীকাল 19 মার্চ প্রায় 200 বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রথমে তাদের সড়ক পথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে এবং এরপর বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইটে দেশে পাঠানো হবে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা হামলা চলছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে ইরানে থাকা কয়েকশো বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 19 মার্চ প্রায় 200 বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে আনা হবে। জানা গেছে, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকের জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। তিনি বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়ক পথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে, এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সব মিলিয়ে প্রায় 300 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। 2 ধাপে প্রায় 300 বাংলাদেশিকে ইরান থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তারা বলেন, 19 মার্চ আজারবাইজান থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইটের প্রথম দফায় প্রায় 200 জনকে ফিরিয়ে আনা হচ্ছে। তবে প্রথম দফায় যারা দেশে ফিরবেন তাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা থাকছেন না। প্রবাসীদের জন্য আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে গড়ে তোলা স্বপ্নের শহর প্রবাসী সিটির আবাসন প্রকল্প আরও এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের নিজস্ব জমিতে দৃষ্টিনন্দন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এই শুভলগ্নে দেশের স্বনামধন্য বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাইনবোর্ড স্থাপন শেষে প্রবাসী সিটি সাইড অফিস একটি মনোজ্ঞ ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়। প্রবাসীদের জন্য আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে গড়ে তোলা স্বপ্নের শহর প্রবাসী সিটির যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের নিজস্ব জমিতে দৃষ্টিনন্দন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এ সময় দেশের গর্বিত ও বিশিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বনামধন্য মেজর, কর্নেল, পাইলট, প্রবীণ সাংবাদিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ এবং বাংলাদেশের একমাত্র পায়ে হেঁটে হজ পালন করা ব্যক্তি আলিফ মাহমুদ। সাইনবোর্ড স্থাপন শেষে প্রবাসী সিটির সাইড অফিসে মনোজ্ঞ ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়। এদিন অতিথিরা সবাই জমির চারপাশ ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রবাসীদের নিরাপত্তা বিনিয়োগ থাকবে, পরবর্তী জীবনে যারা এখানে থাকবেন তারা ইনশাল্লাহ নিরাপদে থাকবেন। কারণ এখানে আমরা কালো টাকা বা সন্ত্রাসীদের কারো এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ রাখছি না। আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা প্রায় 148 কাঠা জায়গা নিয়ে, পর্যায়ক্রমে আরো বাড়বে। তো এখানে এই জায়গার সাথে সম্পৃক্ত আছে, অংশীদার আছে আরো অনেকে, মনে করেন মেজর, কর্নেল, তারপর পাইলট থেকে শুরু করে আরো অনেক অনেক ইসলামিক স্কলাররা আছে, সাংবাদিকেরও আছেন আলহামদুলিল্লাহ। এবং এটার সাথে আমি নিজেও জড়িত আছি, আমাদের যারা দেখছেন আমরা জড়িত আছি আলহামদুলিল্লাহ। আসলে প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণে কষ্ট করে এবং তাদের অর্থ অনেক সময় দেখা যায় ঠিক জায়গায় পৌঁছাতে পারে না, রাখতে পারে না। প্রবাসীদের টাকাটা অনেকে ঘর করতে চায় বা ফ্ল্যাট কিনতে চায়। এবং এখানে দেখেন যে প্রবাসী সিটি, আমার মনে হয় এখানে অধিকাংশ মানুষ সবাই মনে হয় প্রবাসী হবে। এখানে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের একটা সবচেয়ে ভালো যে দিকটা হইতে পারে, এখানে সকল পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী থাকবে। আপনারা আপনাদের সকলের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবেন। এগুলা নিয়ে আপনারা মনে করেন এখানে খুব মজা করে আমি আশা করি থাকতে পারবেন। প্রবাসী সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাইনবোর্ড স্থাপনের কার্যক্রম প্রকল্পের একটি বড় পদক্ষেপ এবং খুব শীঘ্রই আবাসন তৈরির কাজ শুরু হবে এবং প্রবাসীরা তাদের স্বপ্নের ঘরে ফিরতে পারবেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান জুড়ে ঈদ উৎসবের প্রস্তুতি, কাল থেকে টানা 5 দিনে ছুটি শুরু। ওমান সফরে মাস না যেতেই লারিজানিকে হত্যা, প্রতিশোধের হুঁশিয়ারি। যুদ্ধের কারণে ঐতিহ্য ভাঙল আমিরাত, খোলা মাঠে জামাত আয়োজনে নিষেধাজ্ঞা।
আন্তর্জাতিক বাজারে ইরান যুদ্ধের প্রভাব, ওমানের তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ। ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের, ঈদের আগে আসছেন 200 জন। প্রবাসী সিটির কাজে আরও এক ধাপ অগ্রগতি, জমিতে বসানো হলো সাইনবোর্ড। এই ছিল ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।